আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা অনেকেই কৃষিগুচ্ছ প্রস্তুতি নিচ্ছ কিন্তু হাতে খুবই কম সময়। এই সময়ের মধ্যে আসলে বুঝতেছো না কিভাবে প্রস্তুতি নিবা বা আমরা খুবই অল্প সময়ের মধ্যে আমরা তোমাকে একটা টার্গেট দিব যে আসলে কিভাবে তোমরা ৬০ থেকে ৬৫ মার্ক এট লিস্ট এনশিওর করতে পারো। তো যেই চ্যাপ্টার গুলো আসলে পড়লে তোমার অল্প সময়ের মধ্যে কভার হবে এবং তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। কৃষিগুচ্ছে বেশি প্রশ্ন আসে। সেগুলো এনালাইসিস করে দেব একবারে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। ঠিক আছে? আশা করা যায় এখানে আমরা ৬০ থেকে ৬৫ মার্ক কিভাবে এনশিওর করতে পারবো আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে। তো টোটাল একটা গাইডলাইন তুমি ইনশাআল্লাহ পেয়ে যাবা। চলো আমরা শুরু করি। তো ১ম এ আসো আমাদের উচ্চতর গণিত নিয়ে তোমরা অনেক চিন্তায় আছো না যে ভাই উচ্চতর গণিতে আসলে কি পড়া দরকার বা কই থেকে প্রশ্ন আসে? আচ্ছা চলো। তো উচ্চতর গণিতের আমরা খুবই ইম্পোর্টেন্ট কয়টা চ্যাপ্টার বাছাই করছি যেখান থেকে আসলে তুমি মোটামুটি দেখবা যে ১০ প্লাস প্রশ্ন আসে। ঠিক আছে? আরো এক্সট্রা কিছু যারা ভালো প্রস্তুতি নিবা, শর্টের বাইরে কোনগুলা পড়বা সেগুলো একটু বলি। ঠিক আছে? তো ১ম কথা সর্বপ্রথম তোমার কাজ হবে সরলরেখা চ্যাপ্টারটা পড়া। কারণ সরলরেখা চ্যাপ্টারটা কৃষির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এখানে ২ থেকে ৩ টা প্রশ্ন চলে আসে। ঠিক আছে? তো এই প্রশ্নে তোমরা কাজ করবা। তো ভাই এখন কি পড়বো? তো তুমি জাস্ট কি করো জানো? সুন্দর মতো এগ্রি কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করো। ঠিক আছে? এগ্রি কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করো। অথবা তুমি যদি উদ্ভাসের ভার্সিটি আ উদ্ভাসের যে মাস্টার কোয়েশ্চেন ব্যাংকটা আছে এটা তুমি দেখো টাইপ ওয়াইজ যে বেসিক গুলো আছে দেখবা যে টাইপ ওয়াইজ ফর্মুলা গুলো দেওয়া আছে। একটা টাইপের জন্য কি ফর্মুলা লাগে এই ফর্মুলা গুলো তোমার দেওয়া আছে তুমি সেগুলা করতে পারো। ঠিক আছে? তো অনেকের হয়তো মাস্টার প্রশ্ন ব্যাংকটা নাও থাকতে পারে। তো আমরা টেলিগ্রাম গ্রুপে আমরা এটা ফ্রিতে দিয়ে দিচ্ছি। তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হইতে পারো। অথবা আমাদের কৃষিগুচ্ছ যে এক্সাম ব্যাচটা আছে এখানে আমরা মোটামুটি কোয়েশ্চেন ব্যাংক যা লাগে সবই দিচ্ছি। এছাড়া তোমাদের কোয়েশ্চেন ব্যাংক সলভ ক্লাস আছে। ঠিক আছে? এখানে কোয়েশ্চেন ব্যাংক সলভ ক্লাস আছে। তো তুমি চাইলে এই ক্লাসগুলা দেখতে পারো। এছাড়া আমরা ম্যারাথন ক্লাস নিব। কালকে থেকে শুরু হবে ম্যারাথন ফিজিক্স, ম্যাথ ২ টার উপরে। ফিজিক্স এবং ম্যাথের উপরে ২, ৪ টা ক্লাস। ১ম পত্র, দ্বিতীয় পত্র এভাবে ২টা ৪ টা ক্লাস থাকবে। ঠিক আছে? ফিজিক্সের জন্য, ম্যাথের জন্য এই ২ টাতে তোমাদের প্রবলেম হবে। বাকি বায়োলজি, কেমিস্ট্রি তোমরা পার পেয়ে যাবা। যারা মেডিকেল প্রিপারেশন নিছো মোটামুটি এইগুলা দিয়েই হয়ে যাবে বায়োলজি, কেমিস্ট্রি অনেকটাই কভার হবে। ঠিক আছে? তো এই ২ টা চ্যাপ্টারে তোমাদের এক্সাম ব্যাচটাতে অনেক বেশি হেল্প হবে। ঠিক আছে? এখানে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম গুলো দেওয়া আছে। সলভ ক্লাস গুলো পাবা। আচ্ছা তো বৃত্ত থেকে একটা প্রশ্ন আসে প্রত্যেক বছরই। ১ টা ২ টা প্রশ্ন চলে আসে। মানে মিনিমাম একটা প্রশ্ন তুমি পাবা। তো ২ টা থাকলেও চলে আসে কপাল ভালো থাকলে। এরপর আসো অন্তরীকরণ। তো অন্তরীকরণ থেকে ৩ থেকে ৪ টা প্রশ্ন কিন্তু আসে। সবচেয়ে বেশি প্রশ্ন আসে ১ম পত্রের অন্তরীকরণ থেকে। তো এখান থেকে অবশ্যই এগ্রির যে টাইপগুলা থেকে প্রশ্ন আসে এই প্রশ্নগুলা মাস্ট তুমি সলভ করো। মাস্ট এবং এখানকার যে সূত্রগুলা লাগবে, ঠিক আছে? ফর্মুলা গুলা খুব ভালো করে পড়বা। এট লিস্ট এখানকার যে এল হসপিটাল রুল আছে না? এটা ভালো করে দেখবা। ঠিক আছে? এলএসবিআর রুল কখন এপ্লাই হবে? লিমিটের ভ্যালু বসাবা। উপরে নিচে 0/0 আসছে, অসংজ্ঞায়িত আসছে। এরকম আসলে আমরা কি এল হসপিটাল রুল এপ্লাই করব। তো এই ধরনের যে ছোটখাটো ট্রিক্স গুলা, ঠিক আছে? এই পার্ট গুলা একটু পড়ার চেষ্টা করবা এখন। ঠিক আছে? তারপর আসে যোগজীকরণ থেকে ১ টা থেকে ২ টা প্রশ্ন চলে আসে। মোটামুটি অনেক সময় ৩ টাও আসতে পারে। ঠিক আছে? বাট এই টপিক গুলা থেকে কিন্তু প্রশ্ন আসবেই। ১ম পত্র থেকে এগুলা থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে? এরপরে তুমি এক্সট্রা ভাবে ম্যাট্রিক্সটা দেখতে পারো। ঠিক আছে? এক্সট্রা ম্যাট্রিক্স যেহেতু ছোট একটা অধ্যায়, তো ম্যাট্রিক্স পার্টটা দেখতে পারো খুবই ছোট। তো এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো তুমি ম্যাট্রিক্স পার্টটা দেখবা। ঠিক আছে? ম্যাট্রিক্স থেকে একটা প্রশ্ন তুমি পাবা। ছোট অধ্যায় জাস্ট কোয়েশ্চেন গুলা সলভ করলেই মোটামুটি কভার হয়ে যাবে। এরপর আসো দ্বিতীয় পদ থেকে জটিল সংখ্যা থেকে ১ টা ২ টা প্রশ্ন আসে। ইভেন প্রত্যেক বছরে আসে। তো এটা আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ছোট কিন্তু গুরুত্বপূর্ণ। এখানেও তুমি জাস্ট কোয়েশ্চেন ব্যাংকে যে টাইপ গুলো আছে, এগ্রি কোয়েশ্চেন ব্যাংকে যে টাইপ গুলো আছে, এই টাইপ গুলা ভালোমতো বুঝলেই হবে। ঠিক আছে? একটা প্রশ্ন তুমি টাইপ দেখো। বোঝার চেষ্টা করো এখানে কোন সূত্রগুলো এপ্লাই হচ্ছে। ঠিক আছে? এটা বোঝার চেষ্টা করো। টোটালি পিডিএফটা আমাদের টোটাল পিডিএফটা টেলিগ্রামে দিয়ে দিব। লেখাগুলো থাকবে। ঠিক আছে? এটা দেখে নিও তোমরা। আবার বহুপদী থেকেও মোটামুটি ১ টা ২ টা প্রশ্ন আসে। সমীকরণ গঠন। একটা মূল দেওয়া থাকলে অপর মূলটা কি হবে? এই ধরনের প্রশ্ন। আবার একটা মূল অপরটার উল্টা হলে কে এর মান কত? অজানা কে এর মান কত বা এরকম যে মানগুলো আছে না? এ, বি, সি এরকম মানগুলো আছে। এই মানগুলো বের করো। এই ধরনের প্রশ্ন কিন্তু বহুপদী থেকে আসে। তো মূল বিশিষ্ট, মূল এবং সহগের মধ্যে সম্পর্ক। এইগুলা বেশ কিছু টাইপ আছে যেগুলা থেকে কৃষিগুচ্ছ আসে। তো তুমি জাস্ট কৃষিগুচ্ছে আসা টপিক গুলা পড়লেই তুমি দেখবা যে জটিল সংখ্যা, বহুপদী, কণিক এই ৩ টা চ্যাপ্টারে কভার হয়ে যাবে। কণিক থেকে উপবৃত্তের যে শীর্ষের স্থানাঙ্ক এটা তো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে তোমার উৎকেন্দ্রিকতা এখান থেকে প্রশ্ন আসে। এরপরে দেখবা যে উপবৃত্তর যে ক্ষেত্রফল, ঠিক আছে? উপবৃত্তের যে ক্ষেত্রফল এটা থেকে প্রশ্ন আসে। তো এই ধরনের বেসিক জিনিসপাতিগুলো থেকে প্রশ্ন আসে। বিপরীত ত্রিকোণমিতি থেকে তুমি দেখবা যে এখানে তোমার ব্র্যাকেটের সামনে মনে করো সাইন আছে। এখানে থাকলো তোমার হচ্ছে cos ইনভার্স 1/3 ঠিক আছে? তো এটার ভ্যালু এখন কি হবে? ঠিক আছে? তারপর দেখবা tan ইনভার্স x, tan ইনভার্স x প্লাস হচ্ছে tan ইনভার্স y এর সূত্রগুলা খুব লাগে। তারপর আমাদের যে sin ইনভার্স x, sin ইনভার্স x প্লাস মনে করো sin ইনভার্স y হলে এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1 এই প্রশ্নটা অনেকবার আসতে দেখা যায়। তো তুমি জাস্ট কি করবা? কোশ্চেন ব্যাংকটা সলভ করো। এটা থেকে এগ্রির যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা দেখো অথবা তুমি ভার্সিটি এর কোশ্চেন ব্যাংকটা দেখতে পারো যদি ভালো একটা মার্ক এনশিওর করতে চাও। ঠিক আছে? যদিও এখন সময় নাই বাট তবুও তুমি মাস্টার কোশ্চেন ব্যাংক যেটা আছে উদ্ভাসের ওই কোশ্চেন ব্যাংকের টাইপ ধরে কি সূত্র এপ্লাই হচ্ছে ওইটাতে কিন্তু আলোচনা করা আছে যেটা কৃষিগুচ্ছে নাই। বা তোমার কাছে যদি কৃষিগুচ্ছের নেটওয়ার্ক বইটা থেকে থাকে সেখানে কিন্তু আলোচনা করা আছে। তো নেটওয়ার্ক বইটা ভালো হবে।
নেটওয়ার্ক বইটা পড়তে পারো কৃষির জন্য, ঠিক আছে? তো লাস্ট মোমেন্টে এই কয়টা চ্যাপ্টার অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো তুমি চাইলে এর মধ্যে থেকেও কিছু বাদ দিতে পারো, বাট আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বললাম। এরপর আসো শর্টের বাইরে এক্সট্রা যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন হয়, যারা মোটামুটি প্রস্তুতি নিচ্ছ তারা এক্সট্রা কি দেখবা? এক্সট্রা হচ্ছে ফাংশনটা থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? ফাংশন থেকে প্রশ্ন আসবে এবং দ্বিপদী বিস্তৃতি থেকে প্রশ্ন আসবে, দ্বিপদী, ঠিক আছে? দ্বিপদী বিস্তৃতি থেকে প্রশ্ন, ঠিক আছে? ফাংশন থেকে কি ডোমেন রেঞ্জ আসবে, ঠিক আছে? ডোমেন রেঞ্জ আসবে এবং এখান থেকে তোমার আসবে এক্স বর্জিত পদ, ঠিক আছে? এক্স বর্জিত পদ বা হচ্ছে এনসিআর অথবা তোমার এনপিআর এর মধ্যে যে সম্পর্ক দেখবা সূত্র আছে, ঠিক আছে? ওইখান থেকে প্রশ্ন দিবে এই দুইটা চ্যাপ্টার। তো এক্সট্রা পাস শর্টের বাইরে তোমরা এই দুইটা চ্যাপ্টার দেখবা। আচ্ছা, তো এরপর আসো আমাদের জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু চ্যাপ্টারগুলো যেগুলো থেকে প্রশ্ন বেশি আসে সেগুলো আমরা দেখি। তো প্রথমে আসে কোষ ও কোষীকরণ। এখান থেকে কিন্তু সর্বোচ্চ 5টা প্রশ্ন আসতে দেখা গেছে এবং সর্বনিম্ন 2টা, ঠিক আছে? সর্বোচ্চ 5টা প্রশ্ন আসতে দেখা গেছে। এগুলা কিন্তু বিগত বছরের প্রশ্ন থেকে আমি লিখে রাখছি, হুদাই লিখি নাই, ঠিক আছে? তো প্রত্যেকটা সংখ্যা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো 2 থেকে 5টা প্রশ্ন, তাহলে মানে কষের গঠনটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। এরপর দেখো কোষ বিভাজন, তাহলে তুমি যদি এই 2টা চ্যাপ্টার পড়ো, দেখো 2 থেকে 5, তার মানে এই 2টা থেকে তুমি দেখবা যে 3 থেকে 6টা মিনিমাম তুমি কম পাবে। 3 থেকে 6 মার্ক তোমার এই 2টা চ্যাপ্টার থেকে আসবে, ঠিক আছে? তো 2টা চ্যাপ্টার খুবই ভালো মতো তোমাকে পড়ে ফেলতে হবে। আর তুমি জীববিজ্ঞানের ক্ষেত্রে কি করবা? মেইন বইটা যদি পড়া থাকে, এখন আসলে মেইন বই বাদ দিয়ে কোশ্চেন তুমি সলভ করো। মেইন বই তো অনেক পড়ছো, যদি কোনো টপিকে প্রবলেম থাকে সেটা তুমি মেইন বই থেকে দেখে নাও। এখন তোমার কাজ হচ্ছে প্র্যাকটিস। এখন তুমি প্র্যাকটিসের উপরে থাকো, ঠিক আছে? যত পারো প্র্যাকটিস করো। তোমার অনুশীলনের প্রশ্ন প্র্যাকটিস করবা, ঠিক আছে? অনুশীলনের প্রশ্ন প্র্যাকটিস করবা, প্রশ্ন ব্যাংক থেকে প্র্যাকটিস করবা, প্রশ্নের ধরনটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? প্রশ্ন কেমন আসে এই জায়গাটাতে তোমরা মার খাবা, কারণ পড়া সবাই থাকে, প্রশ্নটা ধরতে পারে না অনেকে যে আসলে প্রশ্ন কি আসছে, কি অ্যান্সার করতে হবে। তো যার জন্য তোমাকে এখন কুইক প্র্যাকটিসটা করতে হবে, ঠিক আছে? আর লিস্ট এক্সামটা দাও, ঠিক আছে? শেষ মুহূর্তে এক্সামগুলো দেওয়ার চেষ্টা করো। আমাদের এক্সাম ব্যাচটা কিন্তু খুবই অফার চলতেছে। এখানে কোশ্চেন ব্যাংক, সলভ ক্লাস ও ফিজিক্স ম্যাথের জন্য পাচ্ছ। তো এটাও তোমাকে কাজে দেবে এবং শেষ মুহূর্তে রিভিশন নোটও আমরা দিয়ে দিছি, রিভিশন পিডিএফ। তোমাদের আসলে কি কি পড়তে হবে একটা চ্যাপ্টারের জন্য রিভিশন পিডিএফটা দেওয়া আছে। তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এরপর অনুজীব থেকে মোটামুটি 1-2টা প্রশ্ন আসে, মাঝখানে 1 বছর 2 বছর আসে নাই, বাট এখান থেকে প্রশ্ন আসলে 1 থেকে 2টা প্রশ্ন আসে, ঠিক আছে? অর্থাৎ রোগ থেকে প্রশ্ন আসে, কোন ভাইরাসের জন্য কোন রোগ এবং ভাইরাস বা ব্যাকটেরিয়ার যে গঠন প্রকারভেদ ওইখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? এছাড়া বাণিজ্যিক ব্যাপার দেখবা, ব্যাকটেরিয়ার বাণিজ্যিক ব্যাপার, ছত্রাকের বাণিজ্যিক ব্যাপার, এই ধরনের যে প্রশ্নগুলো আছে ওইখান থেকে আসে। নগ্ন বীজ আবৃত বীজ উদ্ভিদ, এটা কিন্তু তোমার কৃষির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 2টা প্রশ্ন আসে এবং এখান থেকে দেখবা যে এগ্রি ডেডিকেটেড কিছু প্রশ্ন থাকে যেগুলো শুধুমাত্র এগ্রিতে আসে, ঠিক আছে? তো তুমি এই চ্যাপ্টারটায় অবশ্যই কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করবা নগ্ন বীজ আবৃত বীজ উদ্ভিদ থেকে। এরপর উদ্ভিদ সাহিত্য থেকেও সেম, সর্বনিম্ন 2টা এবং সর্বোচ্চ 5টা প্রশ্ন আসতে দেখা গেছে, ঠিক আছে? তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, উদ্ভিদ সাহিত্য, এবং কৃষির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কৃষির জন্য একটা 5 স্টার টপিক, দেখো 5 স্টার টপিক কিন্তু কৃষির জন্য উদ্ভিদ সাহিত্য, এটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। তো অবশ্যই ভালো করে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? তো আমরা তোমাকে চ্যাপ্টার অ্যানালাইসিস দেখাচ্ছি। এখন তুমি যত মার্ক তুমি টার্গেট করতে পারো, যেমন আমি তোমাকে যদি বলি যে ভাই বাদ দিবা কোনটা, বাদ দেওয়ার মধ্যে তুমি চলন অঙ্গ চালনা বাদ দিতে পারো। এবার দেখো পরিপাক, আমরা শোষণ ও শ্বাসক্রিয়াটা বাদ দিছি, ঠিক আছে? এরকম ভাবে যেগুলাতে কম প্রশ্ন তুমি চাইলে বাদ দিতে পারো, যদি তোমার টার্গেট এখানে 30 এর মধ্যে 30 না থাকে, ঠিক আছে? তো যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলোর সামনে সংখ্যা বেশি, এরকম ভাবে তুমি বাছাই করবা যে আমি এই চ্যাপ্টার আমার হইছে, তো আমি চাইলে এগুলো বাদ দিতে পারবো। তাহলে আমি বলতেছি কি, তোমার 60+ টাকার জন্য যে চ্যাপ্টারগুলো লাগবে আমি এগুলো অ্যানালাইসিস করে দিচ্ছি। এবার এখান থেকে তুমি বাদ দেওয়ার চেষ্টা করো যে কোনটা বাদ দেওয়া যায়, ঠিক আছে? কারণ এগুলো সবগুলা চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ। দেখো 15টা করে প্রশ্ন আসবে, একটা আছে 7টা করে চ্যাপ্টার, তার মানে অবশ্যই 2টা করে গড়ে তো প্রশ্ন আসবেই, ঠিক আছে? 2টা করে গড়ে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তার মধ্যেও কিছু কিছু অধ্যায়ে একটু বেশি প্রশ্ন আসে, ঠিক আছে? তো এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেমন কোষের গঠন, কোষ বিভাজন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। নগ্নবীজি, উদ্ভিদ সাহিত্য, তুমি চাইলে অনুজীবটা বাদ দিতে পারো, কিন্তু কোষ বিভাজন, কোষ গঠনের কথা, নগ্নবীজের শুরু, এই 4টা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে, ঠিক আছে? এই চ্যাপ্টার পড়তে হবে। তারপর জীব প্রযুক্তি থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, টিস্যুতন্ত্র থেকে 1টা 2টা প্রশ্ন আসেই দেখা যায়, ঠিক আছে? তো এই যে বেশ কিছু চ্যাপ্টার গুলা তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এরপর আসো দ্বিতীয় পত্রের জন্য আমরা যদি আসি, তো এই ক্ষেত্রে প্রাণী বিভিন্নতা, প্রাণী পরিস্থিতি, 2টা মিলে তুমি 3 থেকে 4টা প্রশ্ন হবে, ঠিক আছে? এই 2টা মিলে 3 থেকে 4টা প্রশ্ন আসবে। তো 2টা অধ্যায় তোমাকে অবশ্যই পড়তে হবে। এরপরে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে পরিপাক শোষণ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 3টা করে প্রশ্ন প্রত্যেক বছরই আসছে, ঠিক আছে? 3টা প্রশ্ন প্রত্যেক বছর প্রায় আসে। তো অবশ্যই পরিপাক শোষণটা কোনোভাবে বাদ দিবা না, এটা পড়বা, ঠিক আছে? এরপর আসো রক্ত সঞ্চালন, এটা তুমি পড়তে পারো। চলন অঙ্গ চালন, এটা বাদ দিতে পারো। জিনতত্ত্ব বিবর্তন থেকে 2 থেকে 3টা প্রশ্ন আসবে, বিশেষ করে বিবর্তন শেষের দিকে যে পার্টগুলো আছে না, ওইখান থেকে কিন্তু প্রশ্ন আসে, ভালো করে দেখবা কৃষিগুচ্ছের জন্য, হ্যাঁ? এরপরে শর্টের বাইরে বর্জ্য নিষ্কাশন ও সমন্বয় নিয়ন্ত্রণ, এখান থেকে প্রশ্ন আসে। তো লিস্ট সমন্বয় নিয়ন্ত্রণ থেকে তুমি এগ্রি কোশ্চেন ব্যাংকটা সলভ করবা, ঠিক আছে? এগ্রি কোশ্চেন ব্যাংকটা সলভ করে যাবা ব্যাখ্যা সহ সমন্বয় ও নিয়ন্ত্রণ এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? তো এই চ্যাপ্টারগুলো মোটামুটি দেখো আমরা মার্ক করে রাখছি যে কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট। তো তুমি চাইলে এর ভিতর থেকেও যদি একটা বাদ দাও, তোমার কিন্তু 2 থেকে 3 মার্ক গায়েব হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হিসাব করে আমরা বলে দিলাম। তবুও চলন অঙ্গ চালন এটা বাদ দিতে পারো,
অনুজীব এটা বাদ দিতে পারো, আর ওদিকে তোমরা শোষণ শ্বাসক্রিয়া বাদ দিছি, তো 3টে চ্যাপ্টার বাদ দিতে পারো। আর যদি ভালো একটা মার্ক এনশিওর করতে চাও, তবুও তুমি এখানে এই চ্যাপ্টার দেখে যে কোনো 2টা তোমার সুবিধা মতো বাদ দিতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো রসায়নের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কোনগুলো থেকে বেশি প্রশ্ন আসে। যদি আমরা মার্ক করি, গুণগত রসায়ন থেকে দেখো বেশি প্রশ্ন আসছে, মৌলের পর্যাবৃত ধর্ম। ঠিক আছে? এরপরে আমাদের হচ্ছে কর্মমুখী রসায়নে কিন্তু এর আগে প্রশ্ন আসে না, বাট 24 পয়সায় কিন্তু 4টা প্রশ্ন ছিল। তো কর্মমুখী রসায়নটা অনুশীলনের যে প্রশ্নগুলো আছে না, তোমাদের বইয়ের যে অনুশীলনের প্রশ্নগুলো, এগুলো তুমি দেখবা। তো আমাদের এক্সাম ব্যাচটাতে কিন্তু আমরা অনুশীলনের এক্সামও অ্যাড করে রাখছি। ঠিক আছে? তো অনুশীলনের এক্সামগুলো তুমি কিন্তু এখান থেকে দিতে পারবা, ফিজিক্স বায়োলজির এক্সাম দিতে পারবা, রসায়নের এক্সামগুলো দিতে পারবা। এই 2টা অনুশীলনী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? পরিবেশ রসায়ন থেকে জৈব রসায়নটা অনেক গুরুত্বপূর্ণ। জৈব রসায়নটা, পরিমাণগত রসায়নটা দেখো 1 2 এখানে 2, এই টোটাল 4টা চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ কৃষির জন্য। ঠিক আছে? এই 4টা চ্যাপ্টার তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তার মানে এই 4টা চ্যাপ্টার তুমি কোনোভাবে বাদ দিবা না। জৈব রসায়ন, পরিমাণগত রসায়ন, জৈব রসায়ন থেকে মিনিমাম তুমি 4টা প্রশ্ন পাবো, সর্বোচ্চ 9টা প্রশ্ন এখান থেকে আসতে পারে। ঠিক আছে? তো বাদ দেওয়া মানে বোকামি হবে অনেকটাই। পরিমাণগত রসায়ন থেকে গাণিতিক প্রশ্ন পাবা, ঘনমাত্রা রেটের প্রশ্নগুলো পাবা, প্রাইমারি স্ট্যান্ডার্ড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, জারক বিজারকের যে উদাহরণগুলো আছে এগুলো তুমি পাবা। আর তড়িৎ রসায়ন থেকে খুবই প্রশ্ন কম আসে, মোটামুটি তুমি কোশ্চেন ব্যাংকটা দেখলে আর ভার্সিটি এর যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা দেখলেই মোটামুটি তোমার তড়িৎ রসায়নটা কভার হয়ে যাবে। ঠিক আছে? পরিবেশ রসায়ন থেকে তোমার গ্যাসের যে সূত্রগুলো আছে না, গ্যাসের সূত্র, এই সূত্রগুলো থেকে ম্যাথমেটিক্যাল পার্টগুলো আসবে। আর বাকি যে আমাদের ডিও বা সিওডি যে মাত্রাগুলো আছে, এই মাত্রাগুলো থেকে প্রশ্ন আসে। ঠিক আছে? কর্মমুখী রসায়নটা দেখবা, অনুশীলনের প্রশ্ন দেখলে হবে। রাসায়নিক পরিবর্তন থেকে তোমার পিএইচ রিলেটেড, পিএইচ বাফার দ্রবণ, ঠিক আছে, পিএইচ বাফার দ্রবণ, এই 2টা প্রশ্ন তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ রাসায়নিক পরিবর্তন থেকে। ঠিক আছে? আরেকটা জিনিস সেটা হচ্ছে প্রভাবক। ঠিক আছে? প্রভাবকের যে উদাহরণগুলো আছে না, এই প্রভাবকের উদাহরণ থেকে কিন্তু কৃষিতে প্রশ্ন আসে। তো এগুলো ভালো করে দেখবা, পিএইচ কিভাবে নির্ণয় করতে হয়। হ্যাঁ, এছাড়া বাফার দ্রবণের যে উদাহরণগুলা, ওকে, এবার এই প্রশ্নগুলা কিন্তু গুরুত্বপূর্ণ রসায়নের জন্য। ঠিক আছে? মাস্ট প্রশ্ন সলভ করার চেষ্টা করবা। ঠিক আছে? আর আমাদের এক্সাম বেসে কিন্তু অনুশীলনের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ দেওয়া আছে, তো তুমি বইতে দেখবা ব্যাখ্যা দেওয়া নাই, বাট এক্সাম বেসে কিন্তু ব্যাখ্যা বই থেকে যে স্ক্রিনশট নিয়ে কোথায় কি ইম্পর্টেন্ট ওগুলা কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে। তো অবশ্যই এক্সামগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে? তো অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের এক্সাম বেসে ভর্তি হয়ে যাও। এবার দেখো ফিজিক্সের ক্ষেত্রে আসি আমরা। ফিজিক্সের ক্ষেত্রে কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট বা কতটা করে প্রশ্ন আসে একটা অধ্যায় থেকে? দেখো ভৌত জগৎ থেকে প্রত্যেক বছর একটা করে আসে সহজ প্রশ্ন। এখান থেকে কি আসে? মাত্রা। ঠিক আছে? মাত্রা এবং ত্রুটির যে ম্যাথগুলা, এই কয়টা আবার কৃষির জন্য গুরুত্বপূর্ণ। মাত্রা এবং ত্রুটিগুলো ভালো করে দেখবা, মাত্রা, একক এবং ত্রুটি। এরপর ভেক্টর থেকে গাণিতিক প্রশ্ন তুমি পাবা। ঠিক আছে? ভেক্টর থেকে গাণিতিক প্রশ্ন, লব্ধি, মধ্যবর্তী কোণ, এই 2টা টাইপ খুবই গুরুত্বপূর্ণ ভেক্টর কৃষির জন্য। ঠিক আছে? লব্ধি এবং মধ্যবর্তী কোণ। নিউটনের বলবিদ্যা থেকে 1 থেকে 3টা প্রশ্ন আসে, মানে একটা প্রশ্ন মাস্ট আসবে প্রত্যেক বছর, মিনিমাম একটা, সর্বোচ্চ 3টা প্রশ্ন এখান থেকে দিতে পারে। ঠিক আছে? তো এখান থেকে গাণিতিক প্রশ্ন এবং যে সূত্রগুলা, বিশেষ করে তোমার কৌণিক, কৌণিক যে সূত্রগুলো আছে না, কৌণিক সূত্র, কৌণিক ত্বরণ, কৌণিক ভরবেগ, ঠিক আছে, এছাড়া কৌণিক বেগ, টর্ক, এই এদের মধ্যে যে সম্পর্কগুলা, ঠিক আছে, এদের মধ্যে সম্পর্কগুলা এবং যে সূত্র, এর মধ্যে সম্পর্ক এবং সূত্র থেকে মাস্ট একটা প্রশ্ন আসেই। ঠিক আছে? তারপর মাত্রা, এখান থেকে একটা প্রশ্ন, যেমন কৌণিক ভরবেগের মাত্রা কত, কৃষিগুচ্ছ কিন্তু আসে। ঠিক আছে? তো এই ধরনের টর্কের মাত্রা কত, বা টর্ক এবং জড়তার ভ্রামক, বা টর্ক এবং, যেমন আমরা টাও, এটার সমান কি জানি? আই আলফা। তোমাকে বললো টর্ক এবং হচ্ছে কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক নিচের কোনটা, তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এরকম প্রশ্ন কিন্তু নিউটনের বলবিদ্যা থেকে দিবে। কাজ শক্তি ক্ষমতা থেকে তুমি গাণিতিক প্রশ্ন পাবা, এবং কাজের মান কখন সর্বোচ্চ হবে সর্বনিম্ন হবে, এই প্রশ্নটা আসে। এরপরে তোমার যে দেখবা আছে যদি বৃত্তাকার পথে ঘোরানো হয় একটা বস্তু, কেন্দ্রমুখী ত্বরণের জন্য কাজ কত, শূন্য না, এই কনসেপ্ট থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এগুলো ভালো করে দেখবা। পর্যাবৃত্ত গতি থেকে তোমার হচ্ছে সরল দোলকের যে গতিটা আছে না, সরল সন্ধিত গতি কণার যে সূত্র, ওইখান থেকে প্রশ্ন দিতে পারে। ঠিক আছে? ডি স্কোয়ার এক্স বাই হচ্ছে ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল 0, এই সূত্র, অথবা আমাদের যে দোলকের যে সূত্র আছে টি প্রপোর্শনাল টু রুট ওভার এল এবং টি প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার জি, এই ধরনের এই 2টা সূত্র থেকে কিন্তু তোমাকে প্রশ্ন দিবে পর্যাবৃত্ত গতি। আদর্শ গ্যাস থেকে গ্যাসের সূত্রগুলো দেখবা, বিশেষ করে গতিশক্তি। ঠিক আছে? বিশেষ করে আদর্শ থেকে গ্যাস থেকে গতিশক্তি, এই পার্টটা দেখবা। ঠিক আছে? আচ্ছা, গতিবিদ্যা থেকে তোমাদের শর্টের বাইরে এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে মাস্ট, তো এখান থেকে অ্যাটলিস্ট সূত্রগুলা এবং গতিবিদ্যার যে কিছু বেসিক যে ম্যাথগুলো আছে সেগুলো দেখে নিবা। তাপ গতিবিদ্যাটা কিন্তু গুরুত্বপূর্ণ দ্বিতীয় পত্রের জন্য, কারণ এখানে দেখা যায় 1 থেকে 3টা প্রশ্ন আসে, একটা সর্বনিম্ন এবং 3টা প্রশ্ন সর্বোচ্চ আসতে দেখা গেছে। তো এটা দেখবা। তাপ গতিবিদ্যার যে সূত্রগুলো আছে, সূত্রগুলো গুরুত্বপূর্ণ, এবং স্কেলের মধ্যে সে সম্পর্ক, স্কেল, ঠিক আছে, স্কেল এবং কর্মদক্ষতা, ইটা নির্ণয়, ইটা ইকুয়াল টু হোয়াট, এই ধরনের যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে দেখবো। এবং সূত্র যেগুলো আছে, সূত্র, তারপর এন্ট্রপি, ঠিক আছে, এন্ট্রপি, এগুলো ভালো করে দেখবা। তারপর স্থির তড়িৎ থেকে মোটামুটি তোমার প্রশ্ন আসে একটা করে, বা মাঝখানে 2 বছর আসে নাই, তো তুমি এখানে ধারকের যে প্রশ্নগুলো আছে, ধারকের প্রশ্নগুলো দেখে নিবা। ঠিক আছে? চলতড়িৎ থেকে কিন্তু প্রত্যেক বছরে আসে, একটা হলেও প্রশ্ন চলতড়িৎ থেকে মাস্ট আসবে। ঠিক আছে? তো এখান থেকে চলতড়িৎ যে বেসিক যে জিনিসপাতি গুলো আছে,
রোধের সূত্রগুলা, বর্তনীর থেকে যে তড়িৎ প্রবাহ বা বিভব নির্ণয়, এই ধরনের প্রশ্নগুলো যেগুলো আছে সচরাচর, তো তুমি কোশ্চেন ব্যাংকটা ভালো করে দেখবা। ঠিক আছে, এগুলি কোশ্চেন ব্যাংকটা দেখবা এবং ভার্সিটি যে মাস্টার প্রশ্ন ব্যাংক থেকে টাইপ ওয়াইজ বেসিক যে আমাদের কনসেপ্টগুলো লাগে সেগুলো একটু পড়ে নেওয়ার চেষ্টা করবা। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা থেকেও প্রশ্ন আসে, এটাও আমাদের 3 স্টার, এখান থেকে একটা প্রশ্ন তুমি পাবা। সেমিকন্ডাক্টর থেকে একটা প্রশ্ন পাবা এবং জ্যামিতিক আলোক বিজ্ঞান যেটা শর্টের বাইরে, ঠিক আছে, শর্টের বাইরে ফুল সিলেবাস, তো ফুল সিলেবাস থেকে জ্যামিতিক আলোক বিজ্ঞানটা পড়বা। তো ফুল সিলেবাস থেকে দুইটা চ্যাপ্টার তুমি পড়বা, গতিবিদ্যা এবং জ্যামিতিক আলোক বিজ্ঞান, ঠিক আছে, এই দুইটা চ্যাপ্টার থেকে শর্টের বাইরে আসবে। তো মোটামুটি যাদের প্রিপারেশন ভালো আছে আর যাদের খারাপ আছে তাহলে শর্ট সিলেবাসটা ভালো করে পড়তে পারো। তো শর্ট সিলেবাসটা পড়লেই মোটামুটি তোমরা দেখবে যে 85 থেকে 90% প্রশ্ন চলে আসে। যদি খারাপ হয়, যেমন গত বছর শর্ট সিলেবাসের বাইরে থেকে অনেক প্রশ্ন ছিল, যদি শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন বেশি আসে তাহলে কাটমার্কটা কমে আসবে। এটা নিয়ে চিন্তা করার কারণ নাই, কারণ সময় এবার কম পাচ্ছে, সবারই কিন্তু বাজে সিচুয়েশন, ঠিক আছে। কাটমার্কটা দেখবে এই বছর অনেকটা কম থাকবে, গত বছরের থেকে অনেকটা কম থাকবে যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড করে, প্রশ্ন যদি একটু ঘুরায় দেয় না, একটু যদি ম্যাথমেটিক্যাল পার্ট দিয়ে দেয়, প্রশ্ন এখানে ভালো করতে কেউই পারবে না, ভালো স্টুডেন্ট পারবে না। কারণ যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে ওরা বাদে মেডিকেল শিক্ষার্থী মোটামুটি বেশি ছিল, ভার্সিটি থেকে যাই বলো না কেন, এরা যদি ম্যাথমেটিক্যাল পার্ট বেশি দিয়ে দেয় পারবে না, ঠিক আছে। তো এটা তুমি শিওর থাকো। তো অবশ্যই প্রশ্ন স্ট্যান্ডার্ড থেকে কাটমার্কটা কিন্তু এই বছর ডাউন হবে, ঠিক আছে। অ্যাটলিস্ট চেষ্টা করবা যেগুলো পারো, তোমরা যেগুলো পারা জিনিস, এই পারা জিনিসগুলো ভুল করে আসবে না এবার কৃষি করছে। পারা জিনিস যদি পেরে আসো না, তাহলে তোমার চান্স এবার নিশ্চিত কৃষি হচ্ছে, বুঝতে পারছো? এই বছর এত ঘাবড়ানোর কিছু নাই, বুঝা গেছে? আর আমাদের এক্সাম ব্যবস্থাতে কিন্তু চলতেছে, সাজেশন ক্লাস শুরু হয়ে যাবে, সাজেশন দেওয়া আছে, সকল এক্সাম গুলো দেওয়া আছে। যদি আমি তোমাদের একটু দেখাই, ঠিক আছে, এটা সেভ করে আমরা পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। আমাদের ওয়েবসাইটে যদি দেখাই, দেখো অল এক্সাম সেশনে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম কিন্তু শেষ, এবার সাবজেক্ট ফাইনালও শেষ, মডেল টেস্ট কিন্তু চলতেছে, সবগুলো এক্সাম তুমি দিতে পারবা। এছাড়া অনুশীলনের এক্সাম দেওয়া আছে, অল পিডিএফ সেকশনে তোমাদের সাজেশন দেওয়া আছে, ক্লাস সেকশনে তোমাদের ক্লাস দেওয়া আছে, ঠিক আছে, সেগুলো তুমি কিন্তু অ্যাক্সেস পেয়ে যাবা। তো যারা ভর্তি হবা দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, করে ভর্তি হয়ে যাও। ওকে, যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেটা কমেন্ট করো, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।